নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর জিওগ্রাফির কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব জল, স্থল, বাতাস চ্যাপ্টার থেকে। আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। টপিকটাই বুঝতে পারছো, জল, স্থল, বাতাস। তাহলে স্থলভাগ সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়ব এবং বাতাস অর্থাৎ বায়ুর যে স্তরবিন্যাস অর্থাৎ বায়ুমণ্ডলকে যে স্তরগুলো ভাগে যে কটা স্তরে ভাগ করা হয় সেই ভাগগুলো এবং সেই ভাগগুলোকে ডিটেলসে আমরা কিন্তু আগের ভিডিওতে পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো স্থলভাগ সম্পর্কে অর্থাৎ ভূ অভ্যন্তরীণ ভাগ সম্পর্কে। ঠিক আছে, তো পৃথিবীর যে ভূ অভ্যন্তরীণ ভাগ সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। পাশের ছবিটাই তোমরা দেখো, লক্ষ্য করো যে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরবিন্যাস দিয়ে পাশে দেখো 3টে ভাগ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে সব থেকে বাইরের যে অংশটা সেটাকে বলা হয় ভূত্বক। ঠিক আছে, এবং ভেতরের সব থেকে কেন্দ্র অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের যে আশেপাশের যে অঞ্চলটা অর্থাৎ সব থেকে ভেতরের যে অংশটা বা যে স্তরটা সেটার নাম হলো কি না কেন্দ্রমণ্ডল, এবং মিডিলে যে স্তরটা আছে সেটার নাম হচ্ছে গুরুমণ্ডল। তাহলে সব থেকে বাইরে ভূত্বক, মাঝখানে গুরুমণ্ডল এবং সব থেকে ভেতরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এছাড়াও আরও একটা জিনিসের কথা এখানে আমি বলি, আরেকটা ভাগ যেটার নাম হলো শিলামণ্ডল। অর্থাৎ তোমরা জানো পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ জল এবং এই 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থল মূলত শিলা এবং মাটি দিয়ে গঠিত, যে স্তরটা শিলামণ্ডল নামে কিন্তু পরিচিত। এটা কিভাবে সৃষ্টি হয়েছে না, এই যে শিলামণ্ডল এটা হাজার হাজার বছর ধরে কিন্তু ভূপৃষ্ঠের বাইরের আবরণটা শক্ত হয়ে কিন্তু শিলামণ্ডলের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং এই শিলামণ্ডলেরই যে শিলা সেটা দীর্ঘদিন ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো বলেছে এই যে মাটি, তোমরা জানো যে মাটি আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। উদ্ভিদ, প্রাণী, মানুষ সকলেই কিন্তু এটার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, এই যে স্থলভাগ সেটার উপরে। ঠিক আছে, ইভেন এই যে মাটি আমি বললাম না একটু আগে, এই যে মাটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাটি থেকেই কিন্তু উদ্ভিদরা জন্ম নেয়, অর্থাৎ মাটির মধ্যেই থাকে এবং মাটি থেকেই উদ্ভিদরা কিন্তু খাবার সংগ্রহ করে, খাদ্যের জন্য পুষ্টি সংগ্রহ করে এবং সেটা সংগ্রহ করেই কিন্তু উদ্ভিদেরা বেঁচে ওঠে। ঠিক আছে, এবং উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট আমরা অর্থাৎ প্রাণীরা, প্রত্যেকটা প্রাণীরাই কিন্তু উদ্ভিদের ওপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই আমরা কিন্তু প্রত্যেকের ওপরে নির্ভরশীল। এরপরে এই যে শিলামণ্ডল স্তরটা, এই শিলামণ্ডল স্তরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো একটা প্রথমেই পড়লাম যে মাটি, শিলামণ্ডল, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সৃষ্টি হয়, সেই মাটিটাই কিন্তু আমাদের অনেক কাজে লাগছে, সেটা আমরা যেমন পড়লাম। ঠিক সেরকমই এই শিলামণ্ডল থেকে কিন্তু আমরা অনেক প্রয়োজনীয় ধাতু পেয়ে থাকি, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল, জিপসাম, এরকম অসংখ্য কিন্তু খনিজ আমরা এই শিলামণ্ডল থেকেই কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তাই এই স্তরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পড়ব বায়ুমণ্ডল। বাড়ি কাকে বলে না, জলের সমার্থক শব্দ বাড়ি, এটা আমরা সবাই জানি, আমরা ছোটোর থেকে পড়ে এসেছি। তাহলে বায়ুমণ্ডল অর্থাৎ পৃথিবীর যে সমস্ত জলরাশি আছে সেই সমস্ত জলরাশিকে এক কথায় বলা হয় কি না বায়ুমণ্ডল। তাহলে পৃথিবী কি প্রথম অবস্থাতে এত জল ছিল না? আমরা সবাই জানি যে একদম প্রাথমিক অবস্থাতে পৃথিবী একটা সূর্য যেমন জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, ঠিক সেরকমই পৃথিবীও একটা গ্যাসীয় পিণ্ড ছিল। তারপরে কি হলো, সৃষ্টির বহু কোটি বছর পরে পৃথিবী কি হলো, বাইরের অংশটা ঠান্ডা হলো, তারপরে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ওপরে উঠে মেঘের সৃষ্টি হলো। এরপরে জলীয় বাষ্পযুক্ত বায়ু যখন ওপরে ওঠে মেঘের সৃষ্টি হবে, তখন কি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং বৃষ্টিপাত ঘটানোর ফলেই কিন্তু আমাদের এই যে পৃথিবীতে যত সাগর মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে এইভাবেই সৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির জলটা কি হয় না, পৃথিবী পৃষ্ঠের সমস্ত নিচু জায়গাগুলো ভরাট হয়ে যায় এবং তার ফলেই সাগর এবং মহাসাগরের সৃষ্টি হয়েছে। এরপরে পৃথিবীর এই যে বিশাল জলভাণ্ডার এটাকেই বলা হয় বায়ুমণ্ডল। এবং পৃথিবীতে তোমরা জানোই 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল
এর জন্য পৃথিবীকে মহাকাশ থেকে একদম চকচকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এটা তোমরা অলরেডি প্রথম চ্যাপ্টারেও পড়েছো যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কেন বলা হয়? কারণ 3 ভাগ জল এবং 1 ভাগ স্থলের ফলে মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তখন একদম নীল রঙের মনে হয়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এবং এই পৃথিবীতে আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কিন্তু জলেই, ঠিক আছে। এবং জল ছাড়া পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে কিন্তু প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, তাই পৃথিবী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রহ, এটা আমরা জানি। এবং পৃথিবীতে মোট জলের যদি আমরা 100% ধরি, তাহলে 100%-এর মধ্যে 97%, 97% কিন্তু সমুদ্রের নোনা জল, যেটাকে আমরা কিন্তু খুব একটা কাজে ইউজ করতে পারি না। শুধুমাত্র 3 ভাগ জল হচ্ছে মিষ্টি জল, যেটা নদী, জলাশয়, হ্রদ, হিমবাহে থাকে, ঠিক আছে, বা মাটির নিচে থাকে। তাহলে কি বললাম? পৃথিবীর সমস্ত জলরাশিকে যদি আমরা 100% ধরি, ওই 3 ভাগকে যদি আমরা 100% ধরি, তাহলে 3 ভাগের মধ্যে ওই যে 100%, সেই 100%-এর মধ্যে 97% জল হচ্ছে নোনা জল এবং 3% জল হচ্ছে কি মিষ্টি জল, যেটা আমরা কি করি না ইউজ করি বা ব্যবহার করি, ঠিক আছে। এবং জল, এখানে দেখো ছোট্ট ড্রপ, একটা জলের ড্রপের ভেতরে বেশ কয়েকটা কথা লেখা আছে যে জলই হচ্ছে আমাদের জীবন। তোমরা সবাই জানো জল সত্যিই আমাদের জীবন, জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। শুধুমাত্র আমরা কেন, যত প্রাণী আছে কেউই কিন্তু আমরা জল ছাড়া বেঁচে থাকতে পারবো না। এছাড়াও জল হচ্ছে অনেক জীবের আশ্রয়স্থল। সমুদ্রের মধ্যে যেসব মাছ আছে এবং অন্যান্য প্রাণীরা আছে, তাদের সকলের থাকার জায়গা, এক কথায় বাসস্থান কিন্তু এই জলরাশি। এছাড়াও কি সমুদ্রের জলেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জলপথে কিন্তু যাতায়াত ব্যবস্থাও করতে পারছি। তাহলে জল এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা জল ছাড়া কোনো প্রাণী কিন্তু বেঁচে থাকতে পারে না। এছাড়াও আরও একটা জিনিস বলি, জলচক্র। তোমাদের কাছে এই ওয়ার্ডটা একটু নতুন মনে হলেও পরবর্তীকালে আমি এটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এরপর এখানে একটা কোয়েশ্চেন আছে যে আমাদের রোজকার জীবনে জল কী কী কাজে লাগে। এটা তোমরা নিজেরাই বানাবে। তোমরা সবাই জানো আশা করি যে জল আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত জল আমাদের কত কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমরা নিজেরাই লিখবে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে।